দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্বে আজ আমাদের আলোচনার বিষয় পোড়া রোগের চিকিৎসা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 02982405 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আগুন লাগার ঘটনা ঘটছে, এতে হতাহত হচ্ছে। এখানে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে আগুন লাগার পরে আমরা সচেতন হই, কিন্তু আগুন যাতে না লাগে সেজন্য কী কী করণীয় রয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের আগে থেকে সচেতনতা থাকে না। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগুন লাগার পরে আমাদের এমন সব আচরণ করি দেখা যাচ্ছে যে উদ্ধার কাজ ব্যাহত হয় বা প্রাথমিক যে চিকিৎসা সেটা সম্পর্কিত আমাদের অনেকেরই ধারণা নেই। এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যে প্রথমে আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনি যেহেতু আমাদের এত ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে সময় দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, আপনি সহ সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সকলকে আমাদের জাতির পক্ষ থেকে আসলে ধন্যবাদ দেওয়ার রয়েছে। যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে এই বিষয়ে অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমরা বলবো একটা মাইল ফলক আপনারা অর্জন করেছেন, সেজন্য সকলের পক্ষ থেকেই যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ সহ যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে। জি স্যার, আপনাকে যেহেতু পেয়েছি, আমরা প্রথমে কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে আলাপ করব। সেই ক্ষেত্রে আমরা প্রশাসনিক বিষয়গুলো নিয়েও আসলে যেহেতু আপনাকে আমি পেয়ে গিয়েছি সেই সূত্রে আমরা আলাপ করব। প্রথমে আসলে জানতে চাই যে এই যে পোড়া রোগীরা যখন আসছে, যখন আগুনে পুড়ে যায়, প্রাথমিকভাবে তাৎক্ষণিকভাবে একজন ব্যক্তি, আমাদের অনেক দর্শকরা দেখছে, তাতে আসলে কী করণীয়? ধন্যবাদ। আসলে আগুনে পোড়ার বিষয়টা হচ্ছে কী ধরনের ভাবে সে দগ্ধ হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে নানা কারণে শরীরের ত্বক পুড়ে যেতে পারে। এর মধ্যে আমাদের দেশে যে পেশেন্টগুলো আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে গরম পানি গায়ে পড়ে যাওয়া। এটা কমন এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই হাউসহোল্ড অর্থাৎ বাড়িতে বাড়িতে এই ঘটনাগুলো ঘটে। দ্বিতীয় যে ধরনের দগ্ধ রোগী আমরা পাই সেটা হচ্ছে আমাদের ভাষায় আমরা বলি ফ্লেম বার্ন, অর্থাৎ শরীরে কোনো না কোনোভাবে আগুন লেগে যাওয়া সরাসরি, সেটা কাপড়ে হোক আর শরীরের উন্মুক্ত স্থানে সরাসরি হোক। তৃতীয় যে পেশেন্টগুলো আমাদের এখানে আসে সেগুলো হচ্ছে ইলেকট্রিক বার্ন, অনেক বেশি এবং এটা খুবই ডিভাস্টেটিং। এর বাইরে ছোটোখাটো আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো থেকে আমাদের কাছে আসে, যেমন বিভিন্ন ধরনের কেমিক্যাল বার্ন হয়, অ্যাসিড বলি আমরা অথবা অ্যালকালি বলি, এরকম সহ আরও নতুন ধরনের কিছু বার্নও আমরা পাই। তো সব মিলিয়ে এটাই আমাদের জন্য কমন বার্ন থাকে। এই যে আপনি যেটা বললেন যে পানি, গরম পানি থেকে, সামনে থেকে শীতকাল আসে, এই সময় দেখা যাচ্ছে এই ধরনের ঘটনাগুলো আরও বেশি ঘটতে থাকবে। এই যে প্রাথমিকভাবে যে ধরনের একদম পুড়ে গেল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে কারো জায়গাটা পানি দিয়ে হোক, সেটা আগুন লেগে হোক, সেই ক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে কী করা? অনেকে বলে যে না এখানে একটু তেল দাও, অনেকে বলে একটু ডিম দাও। আসলে ওই সময় আসলে কী করা উচিত? ধন্যবাদ। প্রথম বিষয়টা হচ্ছে যেটা হয় যে যখনই কোনো মানুষ দগ্ধ হয় যে কোনোভাবেই হোক, এটা কিন্তু আমরা যাই বলি না কেন এটা একটা প্যানিক অবস্থার সৃষ্টি হয়। এটা খুবই কমন, আমরা প্রায় শতভাগ মানুষদের কাছ থেকে এটা পাই। আমরা জানা সত্ত্বেও মানে আমার নিজের পরিবারেও এরকম একটা ঘটনা অনেক আগে ঘটেছে, সেখানেও দেখছি যে এরকম প্যানিক হয়ে যাওয়ার মতো ব্যাপার। তো এইটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। তারপরেও আমরা বলবো যেটা যে কোনো কারণে হোক, সেটা শরীরে গরম পানি লেগে যাক অথবা আগুন ধরে যাক, আমরা প্রাথমিকভাবে বলি যে আপনার এই সোর্সটাকে বন্ধ করতে হবে। অর্থাৎ যদি গরম পানি গায়ে লেগে যায়, ওটা তো স্লিপ করে কিন্তু গরম পানির ধাক্কাটা লেগে থাকে ওখানে। আমরা প্রথমেই বলি যে আপনি এমন কোনো উৎসের কাছে যান যেখান থেকে, যে আমরা গ্যাসের চুলা বলতে পারি, কারেন্টের চুলা বলতে পারি, সেক্ষেত্রে যে সাথে সাথে গ্যাসের ক্ষেত্রে যেটা হয় খুবই ডিভাস্টেটিং হয়। এটা নিয়ে আমরা হয়তো পরে আরেকটু কথা বলবো। যেখানেই আগুন লাগুক, সেটার প্রথম কথা হচ্ছে আগুন লাগুক অথবা গরম পানি পড়ুক অথবা ইলেকট্রিসিটি হোক, গ্যাস লিক হোক, আমাদের উৎসটাকে অবশ্যই বন্ধ করতে হবে। উৎস বন্ধ করতে পারলে আপনি পরবর্তী আরও যে আগুনের একটা আগুন, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন জায়গাতে আগুন লাগলে সেটা বন্ধ হতে চায় না। অর্থাৎ আপনার হাতের মধ্যে যেটা আছে অবশ্যই আপনাকে সেটা বন্ধ করতে হবে। গ্যাসের একদম মেন
জায়গা থেকে সুইচ বন্ধ করে দিতে হবে, ইলেকট্রিসিটির প্লাগ খুলে দিতে হবে, এবং ডেফিনেটলি আপনার চুলাতে যদি কোনো গরম কিছু থাকে সেখান থেকে আগে দূরে চলে আসতে হবে। এটা প্রাথমিক ব্যাপার। এর পরবর্তী যে কথাটা আমি বলছিলাম যে আপনার আগুনের ফলে কতটুকু আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেটা দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি পরিমাণে হিট সরাসরি আপনার শরীরে লেগেছে এবং এটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হচ্ছে। আপনার যদি বেশিক্ষণ ধরে থাকে, যেমন আমরা কেমিক্যাল বার্নের কথা বলি, এটা আস্তে 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 পুড়তে থাকে। ইলেকট্রিসিটির বা গরম পানিটাও যদি শরীরে লেগে থাকে অনেকক্ষণ, অথবা আগুন ধরে গেল গায়ে একটা কাপড়ে, সেই কাপড়টা যদি উত্তপ্ত কাপড়টা যদি শরীরের সঙ্গে বেশিক্ষণ লেগে থাকে তাহলে কিন্তু বেশি পড়বে। সুতরাং আমাদেরকে প্রথম কথা যেটা বললাম, সোর্স থেকে দূরে থাকতে হবে এবং এই তাপ শরীরে যেটা লেগেছে সেটা থেকে মুক্তি পেতে হবে। তো সেটা থেকে মুক্তি পাওয়ার যে বিষয়টা থাকে, প্রথম কথাই হচ্ছে যে আপনার যদি শুধু গরম পানি গায়ে লাগে তাহলে গায়ের যে সমস্ত কাপড় চোপড় আছে সেগুলোকে আপনি দ্রুত বাথরুমে চলে যাবেন, ওয়াশরুমে গিয়ে আপনি শাওয়ারটা ছেড়ে দেবেন। শাওয়ার যদি না থাকে, অন্য কোনো যা কিছুই থাকুক, অর্থাৎ শরীরটাকে উন্মুক্ত করে আপনি সেখানে পানির প্রবাহ দিবেন। এবং শাওয়ার থেকে একটা নর্মাল পানির যে প্রবাহ, এটা আপনি বেশি সময় ধরে আপনার যে সমস্ত জায়গা পুড়ে গেছে সেখানে দিতে পারলে সেটা আপনার জন্য দ্রুত কাজ করবে। অর্থাৎ মানে হিটটা ডিসিপিটেট করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। কারণ হিটটা যদি কন্টিনিউয়াসলি আপনার শরীরে থাকে তাহলে কন্টিনিউয়াসলি এটা আপনার বার্ন হতে থাকবে। অর্থাৎ আরেকটু বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। যে গ্যাসের কথা বলছিলেন, যে গ্যাসের বিষয়টা আরেকটু বিস্তারিত বলতে চাচ্ছিলেন, যখন গ্যাসের আগুন লাগে তখন কি করণীয়? গ্যাসের আগুনের একটা সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে, গ্যাসে আপনি পানি দিলে কিন্তু গ্যাসের পানি আপনার সেটা আরও বেশি ঝামেলা করে। আমরা গতকালকেই প্রায় সারাটা দিন কাটিয়েছি হসপিটালে। আপনি জানেন যে ফতুল্লার ওখানে একটা ডাইং ফ্যাক্টরিতে এই গ্যাসের কারণে আগুন লেগে 6 জন আহত হয়ে আমাদের ওখানে আসছে। তাদেরকে নিয়ে আমরা অনেক কথা বলছিলাম। সামান্য আমরা যে হিস্ট্রি থেকে পেলাম, জাস্ট সামান্য একটা স্ফুলিঙ্গ হয়েছে, সেখান থেকে 30 সেকেন্ডের মধ্যে ছড়িয়ে গিয়ে এটা হয়েছে। গ্যাসের আগুন নিভানোর আসলে উপায় খুবই কষ্টকর। সেটা হচ্ছে যদি আপনার ওই অগ্নি নির্বাপক যে যন্ত্র থাকে সেটা না থাকলে খুব ডিফিকাল্ট, কারণ পানি দিয়ে কিন্তু গ্যাসের আগুন সহজে নেভানো যায় না। সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, সেটাকে যদি এরকম ধরে যায়, যদি ভেজা মানে কাপড় দিয়ে আপনি ওটাকে ঢেকে দেওয়া। আপনি জানেন যে আগুন জ্বালানোর জন্য দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে একটা দাহ্য পদার্থ এবং অক্সিজেনের একটা সংস্পর্শ। তো আপনি যদি অক্সিজেনটাকে সরাসরি ওই জায়গা থেকে বন্ধ করে দিতে পারেন তাহলে আপনি সহজেই কিন্তু আগুন নিভাতে পারেন। ইলেকট্রিসিটির কথা তো আমরা বললাম এটা। এবং আরেকটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে আমরা প্রায়শ দেখি যে বাসা বাড়ি বা কনস্ট্রাকশন হচ্ছে এরকম কোনো জায়গাগুলোতে ওপেন ইলেকট্রিসিটির তার যায় এবং সেখানে অনেকে কাপড় শুকাতে দেয়। কাপড় শুকাতে গিয়ে, কাপড় টানতে গিয়েই দেখা গেল একটা লোহার রড বা কিছু দিয়ে দিচ্ছে, সেখানে ইলেকট্রিক কোষণ তার হয়ে যাচ্ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে একজন হয়তো গেল আশেপাশে যে থাকে, সেও গিয়ে তাকে ধরতে যাচ্ছে। এমনভাবে আমরা এরকম ঘটনা অনেক পেয়েছি যে একজনকে বাঁচাতে গিয়ে আরো কয়েকজন আহত হয়েছে। এই জায়গাগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে। অর্থাৎ দুইটার কানেকশনটাকে অন্য কোনো মানে যাদের মেটালিক সাবস্টেন্স না, এরকম কোনো কিছু দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে বলছেন। এটা তো বললেন যে প্রাথমিকভাবে কিছু করণীয়। আমাদের প্রতিরোধের জায়গাগুলিতে একটু বলবেন যে যেটা কারখানাতে বা স্কুলে আমাদের যখন আগুন লাগার আগে কি কি প্রতিরোধ ব্যবস্থা আমাদের আগে থেকে খেয়াল রাখতে হবে, বাসা বাড়িতে কি কি প্রতিরোধ ব্যবস্থা আগে থেকে খেয়াল রাখতে হবে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠান আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় পোড়া রোগীর চিকিৎসা এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা আলাপ করছিলাম, আসলে আপনি খুব সুন্দরভাবে বলছেন যে কী কী করতে হবে, উৎস বন্ধ করতে হবে। আমরা বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে আসলে আমাদের প্রতিরোধের একটা তো আসলে সামগ্রিকভাবে একটা প্রতিরোধ রয়েছে, যে কারখানাতে কী কী রাখবে বা এই ধরনের যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেগুলিতে কী করণীয়, আবার আমাদের বাসা বাড়ি থেকে আসলে কী করণীয়, প্রতিরোধের আগে থেকে আমাদের কী করণীয়। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আসলে এই জায়গাটা থেকে বেশি গুরুত্ব দিতে চাই এই জন্য যে আমাদের বাংলাদেশে যে পরিমাণে বার্ন হয় প্রতি বছর, সেই ধরনের চিকিৎসা দেওয়ার সামর্থ্য কিন্তু আমাদের নাই, বাস্তবতা হচ্ছে, এবং কারোর পক্ষে এটা সম্ভব না। আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে দেখা যায় যে ঘনবসতির কারণে বা অন্যান্য কারণে অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমাদের বার্নের পার্সেন্টেজ অনেক বেশি। তো এই জায়গাগুলোতে আমরা সবসময়
গুরুত্ব দিয়ে থাকি যে প্রতিরোধের বিষয়টা, এটা নিয়ে নানা মিডিয়াতেও আমরা নানা সময় কথা বলি, আপনারাও অনেক সময় এগিয়ে আসেন বিভিন্ন চ্যানেল। তো এখানে কয়েকটা ক্যাটাগরিতে আপনি যেটা ভাগ করেছেন, কিছু আছে একেবারে অ্যাভয়েডেবল মানে আনঅ্যাভয়েডেবল, আর কিছু আছে যেটা অ্যাভয়েডেবল। তো আমরা অ্যাভয়েডেবলগুলোর কথা যদি আমরা চিন্তা করি, যেটা আপনি অলরেডি উল্লেখ করেছেন, যেমন গ্যাস লিক হচ্ছে, আমাদের যে হিসাব, এই গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গ্যাস লিক এবং সিলিন্ডার বার্স্ট হওয়া, এই সিলিন্ডার ব্লাস্টের কারণে, এই দুইটা কারণে গতকাল পর্যন্ত আমাদের ন্যাশনাল ইনস্টিটিউটে আসছে প্রায় 200-র কাছাকাছি মানুষ, এবং তার কিছু ছিল গ্যাস, তিতাস গ্যাসের লিকেজ হয়ে যাওয়া, এবং কিছু ছিল হচ্ছে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যাওয়া। এই যে ব্লাস্টের ফলে যে মানুষগুলো দগ্ধ হয় তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। আমাদের যেমন গতকালকে যে তিতাস গ্যাস থেকে লিক হয়ে ফতুল্লাতে যে ঘটনাটা ঘটেছে, সেই রোগীগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকের ইনহেলেশন ইনজুরি আছে। হ্যাঁ, বার্নের পরিমাণ কম হলেও কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি থাকে অনেক বেশি। তো এই জায়গাগুলোতে আমরা গতকাল আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয়কে। ওনারা গতকালকে রোগীগুলো দেখতে আসছেন, এবং এসে আমি যখন ওনাদের কাছে বললাম যে এই যে ঘটনাগুলো ঘটছে, উনি সাথে সাথে যেখানে তিতাস গ্যাসের দায়িত্বে যিনি আছেন ওনাদেরকে ফোন করেছেন এবং এগুলো নিয়ে কাজ করবার জন্য বলেছেন, যাতে এই লিকেজগুলো সমস্ত বাসা বাড়ি সহ সমস্ত অফিস আদালতগুলোতে কিন্তু এই লিকেজগুলো থেকে নানা ধরনের অগ্নিকাণ্ড ঘটছে। এবং এই ইনস্টিটিউশনগুলোতে বড় জায়গায় যখন ঘটে তখন তো একটা ঘটনা ঘটেই, আর বাসা বাড়িতে যেটা হয় সেটাতে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। আরেকটা বলছে যে বাসা বাড়িতে এখন ইলেকট্রিকের যে বিশেষগুলি শর্ট সার্কিটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যদি একটু বলতে। সেগুলো তো হচ্ছে ক্রমাগতভাবে শর্ট সার্কিট হয়ে। এখন এই যে যখন আমরা বাসা বাড়িগুলোতে ইলেকট্রিফিকেশন যে পদ্ধতিতে করা হয় এবং রেগুলার চেক আপের যে বিষয়টা, রেগুলার চেক আপের বিষয়টা আমার মনে হয় আমাদের এখানে খুবই কম হয়। তো এই চেক আপের জায়গাগুলোতে খুবই নজর দিতে হবে, এবং বিশেষ করে যারা ইলেকট্রিক ওয়ার্কার বিভিন্ন জায়গাতে কাজ করে তাদের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ইয়াং মানুষজন যারা পায় তাদের হাত এবং পা বেঁচে থাকলে অনেকে কেটে ফেলতে হয় একেবারেই অসাবধানতার কারণে। তারা কিন্তু এই যেটা করে যে একটা ইলেকট্রিক সার্কিটে কাজ করতে গেলে বা ইলেকট্রিক লাইনে কাজ করতে গেলে যে প্রোটেক্টিভ গিয়ার থাকার কথা, সেই প্রোটেক্টিভ গিয়ার তারা কেউ ব্যবহার করে না। এবং এটা ব্যবহার করবার জন্য যে একটা বাধ্যবাধকতার বিষয় আছে, সেই বিষয়টা যদি তারা খেয়াল করে যারা কর্তৃপক্ষ আছে, তাহলেও কিন্তু আমরা অনেক কিছু অ্যাভয়েড করতে পারি। আর বাসাবাড়িতে যে ঘটনাগুলো ঘটে, মানে বাসাবাড়ির দুর্ঘটনাগুলোর মধ্যে বেশিরভাগ এই গ্যাস লিকেজ, আর একটা হচ্ছে গরম পানিতে পুড়ে যাওয়া। এই গরম পানির বিষয়টাকে আমরা যেটা বলি যে চুলা থেকে আপনি যখন কোনো কিছু গরম পানি, বিশেষ করে শীতকাল যে আসছে, এখানে কিন্তু অনেক মানুষের এই ঘটনা ঘটে। একটা পাতিলে যখন গরম করা হয়, গরম করবার পরে সাধারণভাবে যেখানে চুলা থাকে সেখান থেকে আপনার ওয়াশরুমের দূরত্ব একটু থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এভাবে তুলে নিয়ে যাওয়া হয়। এই কাজটা কখনো করা যাবে না। যে কোনো মুহূর্তে পা স্লিপ করতে পারে, এটা থেকে অতিরিক্ত পানি গড়ায় পড়তে পারে। এবং আশেপাশে ওই সময় নেওয়ার সময় একটা বিষয় সতর্ক থাকতে হবে, যাতে বাচ্চারা যাতে না থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই গরম পানিতে দগ্ধ হওয়া দেখা যাচ্ছে সেটা আর বোঝে না, হাত দিয়ে ফেলছে বা স্লিপ করে তাদের গায়ে পড়ে যায়। এবং আমরা কিন্তু এই স্কাল্ড যেটা বলি, যে গরম পানিতে পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে বাচ্চাদের পরিমাণ হয় সবচেয়ে বেশি। আর একটা বিষয় যেটা আপনি অবশ্যই ভালো জানবেন, যে সারফেস এরিয়া যে বিষয়টা, অত সামান্য পড়লেই তো আসলে শরীরের অনেকটুকু অংশ পার্সেন্টেজ হিসাব করলে অনেক বেশি পড়ে যায়। তার ক্ষেত্রে তো মৃত্যু ঝুঁকিটা আসলে অনেক বেশি না। আমরা তো বলি যে বার্নের ক্ষেত্রে দুইটা কারণে মৃত্যুর ঝুঁকি থাকে। প্রথমত হচ্ছে কত শরীরের কত শতাংশ পুড়ে গেছে, এক। আর দুই নম্বর হচ্ছে যে আপনার পরিমাণের মানে তীব্রতা কতটুকু, অর্থাৎ বার্নটা ফার্স্ট ডিগ্রি তো থাকে না, মিনিমাম সেকেন্ড ডিগ্রি থাকে, থার্ড ডিগ্রি, এবং থার্ড ডিগ্রি হলেও সেকেন্ড ডিগ্রিরও আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। যত বেশি ডিপ হবে, অর্থাৎ আপনার চামড়াটা পুড়ে গিয়ে যদি সেটা মরে যায়, তাহলে সেখান থেকে ইনফেকশন হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। আর যদি সেকেন্ড ডিগ্রি সুপারফিশিয়াল পার্টে থাকে, তাহলে সেগুলোতে কিন্তু সহজে আমরা চিকিৎসা করতে পারি। এই জন্য আমি বারে বারে যে কথাটা বলছিলাম, যে শুরুতেই যদি আমরা এই তাপটাকে ডিসিপিটেট করে দিতে পারি, তাহলে কিন্তু এটা কমে যাবে। যদি বলতে, একটা তো গেল আপনার বিভিন্ন হার্ডওয়্যারের কথা বলেন, বিভিন্ন যে কাজগুলি করা দরকার সেগুলোর কথা বলেন, কিন্তু আমাদের যে একটা ট্রায়াল দেয়া ঘরের ভেতরও বা একটা অফিসে এবং স্পেস রাখা পর্যাপ্ত, সেগুলি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এই বিষয়টাতে শুরু করতে চাইছিলাম এমনভাবে, আমরা বিভিন্ন সময় বলি যে আমাদের
এই কাজটা শুরু হওয়া উচিত স্কুলের পাঠ্যপুস্তক থেকে। স্কুলের পাঠ্যপুস্তকে কিন্তু এ নিয়ে চ্যাপ্টারও লেখা আছে, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে গুরুত্ব দেওয়া হয় না। এইখানে স্কুলের বাচ্চারা যদি ছোটবেলা থেকে এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যায় এবং ড্রিল করা হয় স্কুলগুলোতে যে কিভাবে অগ্নি কোথাও লাগলে কিভাবে সেটাকে দূরে থাকতে হবে, এটা কিন্তু সারা পৃথিবীতে সমস্ত জায়গায় এবং প্রত্যেকটি অফিসে, বিশেষ করে অফিসগুলোতে এই ড্রিলটা করা উচিত। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিগুলোতে যেখানে গ্যাস লাইন এবং ইলেকট্রিক লাইন আছে সেই জায়গাগুলোতে একেবারে মেটিকুলাস ওয়েতে রেগুলার বেসিসে যদি চেক আপ করা হয় এবং তাদেরকে দিয়ে ফায়ার ড্রিল করানো হয়, তাহলে এই যে ছোট ছোট অগ্নিকাণ্ড থেকে যেটা বড় অগ্নিকাণ্ডের দিকে না যায়। এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর আগে হয়তো আমরা পুরনো ঢাকা থেকে বিভিন্ন প্লাস্টিক ফ্যাক্টরিগুলো সরানো হয়েছে, এর বাইরেও এখনো কিছু কিছু জায়গাতে, গোপন জায়গাতে কেমিক্যাল ফ্যাক্টরি রয়ে গেছে এবং এই কেমিক্যাল ফ্যাক্টরির কথাগুলো কিন্তু অনেক সময় কর্তৃপক্ষ জানতে পারে না। আপনার ফায়ার সার্ভিসের আগুন লাগার পরে তখন হয়তো জানা যায় এটা আসলে অনুমোদনহীন, রাইট, অনুমোদনহীন। এই জায়গাগুলোতে আসলে আমাদের আরো বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই সমস্ত এক্সপ্লোশন হয় যে সমস্ত জায়গাগুলোতে অনেক বেশি ক্ষতির পরিমাণ হয়। তো এই জায়গাগুলো তো আমাদের চিকিৎসকদের আওতার বাইরে। আমরা আসলে মানে সামগ্রিকভাবে আসলে সকলের সম্মিলিত একটা প্রয়াস থাকতে হবে। এবং আমরা অবশ্যই সবসময় বলে আসছি যে আমাদের রোগীর সংখ্যা কমাতে হবে, তা না হলে আমরা চিকিৎসা দিয়ে সবাইকে সুস্থ করতে পারবো না। এতক্ষণ তো আমরা আসলে বিভিন্ন দিক নিয়ে আলাপ করলাম যে আপনার কিভাবে প্রতিরোধ করতে হবে, চিকিৎসা। এবার একটু আপনি যেহেতু পরিচালক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি রয়েছেন, আপনাদের সক্ষমতা বা আপনাদের ফেসিলিটিস সম্পর্কে একটু জানতে চাই। আপনাদের কয়টা বিভাগ রয়েছে বা আইসিইউ বেড সংখ্যা কেমন, এগুলো যদি আমাদের দর্শকদের। ধন্যবাদ। আমাদের এই হাসপাতালটার নাম কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, অর্থাৎ এখানে বার্নের সাথে প্লাস্টিক সার্জারির অন্য ডিসিপ্লিনেরও চিকিৎসা হয়। তো তার মধ্যে বার্নের কথা তো বললামই, বার্নের কথাটা আইসিইউ ফ্যাসিলিটিসগুলো আমি বলছি। এর বাইরে আমরা ক্যান্সার সার্জারি, বিশেষ করে সারফেসে যে সমস্ত ক্যান্সার সার্জারিগুলো হয় ফেস, নেকে, এগুলো কিন্তু এটা এক্সিশন করবার পরে আমাদের কিন্তু বড় ধরনের রিকনস্ট্রাকশন করতে হয়। অনেক সময় অন্য শরীরের অন্য অংশ থেকে রক্তনালী সহ এনে জোড়া লাগাতে হয়। এই সার্জারিগুলো কিন্তু আমাদের ওইখানেই বাংলাদেশের সবচেয়ে ভালো হয়, সরকারি বলেন বেসরকারি বলেন যে কোনো পর্যায়ে। এবং আমরা প্রতিনিয়ত, অর্থাৎ আমরা বার্ন নিয়ে আলাপ করতে গিয়ে প্লাস্টিক সার্জারিতে যে আসলে বার্ন কিন্তু প্লাস্টিক সার্জারি যে সাবজেক্ট তার একটা অংশ, বার্ন একটা অংশ, কিন্তু আমাদের দেশে এই সংখ্যাটা অনেক বেশি বলে বার্নটা নিয়ে আমাদের সময় দিতে হয় বেশি। বাট অন্য যেগুলো একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ট্রমা, অ্যাক্সিডেন্টের ফলে আমরা জানি অ্যাক্সিডেন্টের ফলে শরীরে হাড় ভেঙে যাওয়ার সাথে সাথে ওইখানকার সব টিস্যু কিন্তু ইনজুরি হয়। তো গতকালকে যেমন আমাকে একজন বলছিল অনেক রাতে ফোন করে যে আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন মিরাজের, বরিশাল থেকে মিরাজের বোধহয় কোনো আত্মীয় আসছে, সেটা হাড্ডিও ভেঙে গেছে, একই সঙ্গে তার শরীরে ডিগ্লোবিং ইনজুরি হয়ে গেছে। এটা কিন্তু একসঙ্গে আমাদের ওখানে চিকিৎসা হয়। এই ট্রমার পেশেন্টগুলো কিন্তু যদি সঠিকভাবে চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে তার পা বা হাত কেটে ফেলতে হয়। এই জায়গাটাতে আমরা খুব গুরুত্ব দিই। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আসে স্যার, একটু যদি বলতেন যে আপনারা তো অনেক দীর্ঘদিন ধরে আমরা জানি যে খুব প্রশংসনীয় কাজ করছেন, কিন্তু এই যে ঢাকার বাইরে যে এই ধরনের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির যে বিষয়গুলো, এটা যদি একটু বলতেন। যে আমরা জানি চট্টগ্রামে হয়তো খুব শুদ্ধভাবে আছে, কিন্তু না হলে এত রোগীর আসলে চাপ সামলানো। আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমাদের ঢাকার বাইরে পুরাতন 8টা মেডিকেল কলেজ সহ আরও প্রায় 14টা জায়গাতে আমাদের বার্ন ইউনিট কিন্তু আছে, এবং সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক রোগী রেগুলার বেসিসে চিকিৎসা নেয়। কোনো কোনো প্রতিষ্ঠানে আছে 50-এর অধিক রোগী সবসময় থাকে, কিন্তু আসলে যেহেতু ওই স্থানের জায়গাগুলো সম্পর্কে হাইলাইটেড করা হয় না, সেজন্য মানুষ জানে না, তারাও কিন্তু অনেক কষ্ট করে। আমি তাদেরকেও সবসময় ধন্যবাদ জানাই। তারা যখন যে কেসগুলোকে তাদের ওভারলোডেড হয়ে যায়, কারণ তাদের ওখানে কিন্তু লোকবল কম। আমাদের এই জায়গাগুলোতে, প্রত্যেকটি জায়গাগুলোতে যদি আমাদের বার্ন এবং প্লাস্টিক সার্জারির মানুষ দেওয়া হয় তাহলে কিন্তু তারাও অনেকটা আমাদেরকে সহায়তা করতে পারে, এবং আমাদেরকে সহায়তা করা মানে দেশের মানুষকে সহায়তা করা। আমরা এই বিষয় নিয়েও কাজ করছি এবং আমাদের মন্ত্রণালয় বা ডিজি অফিস থেকেও এই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আশা করি অচিরেই এই সমস্যাগুলোর সমাধান করা যাবে। আরেকটা বিষয় আমি একটু আলোকপাত করতে চাই যে এটা আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বা ইনস্টিটিউট রয়েছে, কিন্তু এমবিবিএস লেভেলে আমরা দেখা যাচ্ছে যে এই যে একটা উপজেলা লেভেলে একজন ডক্টর রয়েছে,
তার কিন্তু অতটা এক্সপোজার থাকে না। সেই ক্ষেত্রে কি আসলে কোনো নিয়ম কারিকুলামে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন প্লাস্টিক সার্জারি এবং সোসাইটি অফ প্লাস্টিক সার্জারি থেকে আমরা একটা গাইডলাইন, আমাদের পুরনো যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনের পরিপ্রেক্ষিতে আমরা কিছু নতুন করে আবার গাইডলাইন তৈরি করছি এবং আমাদের প্রচেষ্টা থাকবে যে প্রত্যেকটি উপজেলা লেভেল পর্যন্ত কিভাবে প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া যায় সেই গাইডলাইনের ভিত্তিতে তারা একটা প্রাথমিক কাজ চিকিৎসা করতে পারবে। এবং তাদেরকে আরেকটা এক মিনিট বলে রাখি, তাদেরকে আমরা একটা প্রজেক্ট আমাদের আছে যে ডেকে এনে তাদেরকে আমরা একটা প্রাথমিক নলেজ দেওয়া, ওই নলেজ দেওয়ার মাধ্যমে আপনারা এই ক্ষেত্রে আপনারা স্কিল করে তোলেন। রাইট। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যমুনা টেলিভিশনের কর্তৃপক্ষ সহ যারা এই অনুষ্ঠানটা এতক্ষণ দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে স্যার বললেন, আসলে প্রতিরোধের দিকে যেতে হবে যেন আগুন না লাগে, এবং আমাদের যে প্রতিরোধ যে ব্যবস্থাগুলো গ্যাস থেকে ইলেকট্রিসিটি থেকে সেগুলো কিন্তু নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে এবং ডিল করাটা কিন্তু খুবই জরুরি। কারণ প্রতিরোধ করা না গেলে দেখা যায় এত রোগীর লোড সামলানো কিন্তু তাদের পক্ষে সম্ভব না। আমরা সকলেই সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।